আপনি কি জানেন মোবাইল ফোনের জন্মদাতাকে? ইটস নান আদার দেন মটোরোলা। মটোরোলার প্রকৌশলী মার্টিন কুপার 1973 সালে নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে প্রথম ফোন কলটি করার মাধ্যমে এই টেকনোলজির সূচনা করেছিলেন। যদিও তাদের প্রথম বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়া মোবাইল ফোনটি ছিল ডাইনাটেক 8000X, যা বাজারে আসে 1983 সালে। এর ওজন ছিল প্রায় 1 কেজি এবং দেখতে কিছুটা ইটের মতো হয়, এটাকে ব্রিক ফোন বলা হতো। আর এই বাটখারা মার্কা ফোনের লঞ্চিং প্রাইস ছিল প্রায় $4000, যেটা বর্তমান মার্কেট ভ্যালুতে দাঁড়ায় প্রায় $13,000। চিন্তা করেন, এত দামি একটা ফোন যেটাকে চার্জ করতে সময় লেগে যেত প্রায় 10 ঘন্টা, আর এক ফুল চার্জে কথা বলা যেত সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের মতো। তো একটা ফোন প্রায় কেজি খানেক ওজন হলে সেটা আসলে ঠিক মোবাইল ফোন থাকে না। তাই আসলে গবেষণা চলতে থাকে কিভাবে আসলে ফোনের সাইজ, আকার এগুলোকে ছোট করে আনা যায়। এবং এরই ধারাবাহিকতায় 1996 সালে মটোরোলা বাজারে আনে প্রথম ফ্লিপ ফোন, মটোরোলা স্টারটেক। হালকা, ছোট, সহজে বহনযোগ্য। এটা ছিল একটা সত্যিকারের মোবাইল ফোন। 2000 সালের পরের সময়টা নোকিয়ার পাশাপাশি এই মটোরোলাও কিন্তু মার্কেট ডমিনেট করত, বর্তমান সময়ের অ্যাপল স্যামসাং এর রাইভালরির মতোই। আপনার কি মটোরোলা রেজার V3 ফোনটার কথা মনে আছে? সে আমলে ফ্লিপ ফোন মানেই ছিল মটোরোলা। আর রেজার V3 ছিল মটোরোলার ইতিহাসের সব থেকে সফল এবং স্টাইলিশ ফোনগুলোর একটা। এই ফোনটা আমাদের বাড়িতেও এসেছিল এবং আমার ব্যক্তিগতভাবে ব্যবহার করার সৌভাগ্য হয়েছিল। 2007 সালের অ্যাপেলের আগমন শুধুমাত্র নোকিয়াকেই ডোবায়নি, মটোরোলাকে ভুগিয়েছে। যদিও তারা নোকিয়ার মতো ভুল করে নাই, তারাও স্রোতের সাথে গা ভাসিয়ে অ্যান্ড্রয়েডে শিফট হয়, কিন্তু ততদিন দিয়ে কিছুটা দেরি হয়ে গেছে। ফলে বিগত বছরগুলোর লোকসান এবং ঋণ মটোরোলাকে বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দেয়। এরই ফলে 2012 সালে মটোরোলার মোবাইল ডিভিশন গুগলের কাছে বিক্রি হয়ে যায় $12.5 বিলিয়ন। গুগল এর পরে কি করে জানেন? গুগল এই মটোরোলাকে কেনার পর তাদের যে হাজার হাজার পেটেন্ট ছিল সেগুলো নিজেদের কাছে রেখে দেয়, এবং তারপরে যে খালি খোলসটা থাকে মটোরোলা নামটা, এটা তারা চাইনিজ জায়ান্ট লেনোভোর কাছে বিক্রি করে দেয় মাত্র $2.9 বিলিয়ন। আর সেই পেটেন্টগুলো গুগল কিন্তু ব্যবহার করে গেছে তাদের সেই গুগল নেক্সাস সিরিজ থেকে শুরু করে বর্তমান সময়ের পিক্সেল সিরিজ পর্যন্ত। এদিকে লেনোভো নিজেও ফোন তৈরি করতেছিল, তাদের প্রযুক্তির মানও ভালো ছিল, কিন্তু কোনো একটা কারণে তারা মার্কেটে ভালো একটা ট্র্যাকশন পাচ্ছিল না। তাই আমার মনে হয় যে লেনোভোর এই মোটরোলাকে কিনে নেওয়া একটা ভালো সিদ্ধান্ত ছিল। বর্তমান সময়ে বাজারে আপনারা তো দেখতেই পাচ্ছেন মোটরোলা ঠিক কিরকম পারফর্ম করছে। যথেষ্ট পপুলার বর্তমানে তারা, যদিও তাদের এই রাস্তাটা মোটেও সহজ ছিল না। অনেক চেষ্টার পর আস্তে আস্তে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় 2022 সালের দিকে এসে তারা মোটামুটি ভালো একটা ট্র্যাকশন পেতে শুরু করে, এবং তারা ডে বাই ডে ইমপ্রুভও করতেছে, ইউরোপের মার্কেটে ভালোই ডমিনেশন চালাচ্ছে। এবং আমরা বর্তমানে তো দেখতেই পাচ্ছি তাদের এজ সিরিজ, রেজার সিরিজ এগুলো আমাদেরকে বেশ চমকিয়ে দিচ্ছে। মূলত প্রযুক্তির সঠিক ব্যবহার লেনোভো এবং মটোরোলাকে ফেভার করেছে, যেটা আসলে এইচএমডি করে উঠতে পারে নাই নোকিয়ার ক্ষেত্রে। তাই আমি মাঝে মধ্যে ভাবি যে লেনোভো, হোয়াট ইফ তারা মটোরোলাকে না কিনে নোকিয়াকে কিনতো, কতই না মজা হইতো।